হ্যালো, তোমরা আমাকে এখন শুনতে পাচ্ছ বাচ্চারা? জি ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। যে কতক্ষণের জন্য গায়েব ছিলাম, জি মানে ভাইয়া। লাস্ট কোন পর্যন্ত পড়ছো? হ্যাঁ ভাইয়া। 5 সেকেন্ডের মতো। না, আমার লাস্ট কোন কথাটা শুনছো আর কি? জি ভাইয়া। কেউ বের মানে রেকর্ড অন করলে বের হয়ে যেতে পারে, আবার জয়েন করার কথা বলছেন। ও কি আচ্ছা, ওকে, ঠিক আছে। আবার ওইটুকু জানলেই হবে। আচ্ছা, তাহলে আমরা পড়াশোনাতে যাই এখন। তাহলে রেকর্ডিং যেহেতু আমরা শুরু করে ফেলেছি, আচ্ছা, আমাদের নমুনা দ্রবণটা তৈরি করতে হবে। নমুনা দ্রবণ মানে কি? মানে ধরো তুমি তো এক্সপেরিমেন্ট করবা, তাই না? যে কোন আয়ন আছে সেটা জানার জন্য এক্সপেরিমেন্ট করবা। যদি এক্সপেরিমেন্ট করতে চাও, তোমাকে স্পেশাল টাইপের দ্রবণ তৈরি করে নিতে হবে, যেটাকে নমুনা দ্রবণ বলে। সিস্টেমটা হচ্ছে আমরা, আচ্ছা, সিস্টেমটা কি দেখি। প্রথমে আমরা অল্প পরিমাণ পাতিত পানিতে অল্প পরিমাণ লবণ নিয়ে ঝাঁকাবো। আচ্ছা, পাতিত পানি কি চিনি আমরা কেউ এখানে? গরম পানি। বিশুদ্ধ গরম পানি না। মানে আচ্ছা, পাতিত বিশুদ্ধ। পানি, বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি। তাহলে আমরা যে ফুটায় পানি খাই সেটি পাতিত পানি নাকি, সেই হিসেবে? না ভাই, ল্যাবরেটরিতে তৈরি যেটা পানি, ফুটানো পানি সম্পূর্ণ মাটি বিশুদ্ধ। থেকে পরিমাপ করে নেওয়া পানি। আচ্ছা, পাতিত পানির ইংলিশটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার। ও আচ্ছা, ইংলিশটা আমি বলিনি, আমি আগে ইংলিশটা একটু বলি। উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট দ্য existence of ions in a solution and how can we find out which ions are they. তার জন্য আমরা কি করব, নমুনা দ্রবণ তৈরি করব। নমুনা দ্রবণ হচ্ছে সলিউশন আর কি, এক্সপেরিমেন্টাল সলিউশন। আর তার জন্য পাতিত পানির ইংলিশ হচ্ছে ডিস্টিলড ওয়াটার। তো তোমাদের এটা হচ্ছে এইচডব্লিউ থাকবে নেক্সট ক্লাসের জন্য, যে ডিস্টিলড ওয়াটার কিভাবে তৈরি করে বা কি জিনিস। এটা খুবই সহজ, একদম সহজ। এটা আমাকে নেক্সট ক্লাসে বের করে শোনাবা। আচ্ছা, এক্সপেরিমেন্টাল যে সলিউশন সেটা আমরা কিভাবে তৈরি করব। ফার্স্টে উইল টেক লিটল অ্যামাউন্ট অফ ডিস্টিলড ওয়াটার অ্যান্ড উইল অ্যাড দ্য এক্সপেক্টেড অর the salt which we want to examine, and then we'll shake it. ঠিক আছে, আমি বাংলায় যেহেতু লেখা, আমি ইংলিশে বলতেছি। ঝাঁকাঝাঁকি করলাম লবণ নিয়ে। আচ্ছা, তারপর কি করব। আচ্ছা, লবণ নিয়ে ঝাঁকাঝাঁকি করার রিজনটা হচ্ছে, যদি আমরা দেখতে পাই যে এই সল্টটা এই ঝাঁকাঝাঁকি পর পানিতে সলিউশন মানে সলিউশন তৈরি করতেছে বা দ্রবীভূত হচ্ছে, তাহলে বুঝবো যে হ্যাঁ, লবণটা পানিতে দ্রবীভূত হবে। সেক্ষেত্রে উইল টেক ইনাফ অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যান্ড উইল মেক দ্য সলিউশন। সলিউশনটা তৈরি করা হয় মোটামুটি বড় একটা টেস্ট টিউবে বা বিকারে করে। সাধারণত টেস্ট টিউবেই তৈরি করা হয়। টেস্ট টিউবে তৈরি করার পর আমরা এক্সপেরিমেন্টের জন্য আরো ছোট ছোট টেস্ট টিউব ইউজ করি এবং সেইটাতে সলিউশনটা নিয়ে নিয়ে এক্সপেরিমেন্টটা করি আর কি। আমি বুঝাতে পারতেছি কিনা আল্লাহ জানে, যেহেতু এক্সপেরিমেন্টাল বিষয়, থিওরি দিয়ে কতটুকু বোঝানো যায়। আচ্ছা, যদি এরকম হয় যে আমাদের ডিস্টিল ওয়াটারে লবণটা সলিউশন তৈরি করতেছে না, তাহলে আমরা কি করব, সেটাতে হিট সাপ্লাই দিব। অনেক সময় হিট দেওয়ার কারণে আমাদের লবণটা দ্রবীভূত বা সলিউশন সলিবল হয়ে যায়, তোমরা জানো এই জিনিসটা। যদি তারপরেও দেখি যে হিট দেওয়ার পরেও সল্টটা দ্রবীভূত হচ্ছে না, তাহলে আমরা কি করব, এইচসিএল ইউজ করব। ঠিক আছে, লো কনসেন্ট্রেশনের এইচসিএল ইউজ করব। এসিড দিব। ডাই জি, বুঝিনি। এইচসিএল দিব মনে হয় বলেছো। ইয়েস, এক্স্যাক্টলি। আমরা হচ্ছে ডাইলিউট এইচসিএল ইউজ করব। এরপরেও যদি লবণটা দ্রবীভূত না হয় বা সলিউশন আমাদের তৈরি না হয়, তাহলে আমরা যেই টেস্ট টিউবে সল্টটা নিয়েছি সেটার মধ্যে এইচসিএল থাকা অবস্থায় হিট সাপ্লাই দিব। এইরকম, মানে এরকম আস্তে আস্তে করতে থাকলে আলটিমেটলি সলিউশনটা তৈরি হয়েই যাবে। আর এরপরেও যদি সলিউশন তৈরি না হয়, তার মানে বুঝতে হবে যে এই সল্টটা আমার এই পানিতে আসলে সলিউবল না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের সলিউশনটা তৈরি করব, যেটাকে এইচসিএল ইউজ করার কারণটা আসলে কি? গুড কোয়েশ্চেন। এইচসিএল অ্যাড করার রিজনটা হচ্ছে, যে কোনো লবণের, হুম, যে কোনো সল্টের ক্লোরাইড লবণটা হচ্ছে পানিতে অনেক বেশি সলিউবল। এখানে আমরা যে স্টাডি গুলো দেখবো এখন, আসলে বেসিক্যালি আমরা প্রথমে ক্যাটায়নের স্টাডিটা দেখবো। ঠিক আছে, তো এইচসিএল যোগ করার পর সেই ক্যাটায়নটা ক্লোরাইড লবণে কি হবে, ট্রান্সফার্ড হবে বা ট্রান্সফর্মড হবে, এবং এই ক্লোরাইডটা হচ্ছে পানিতে সহজে সলিউবল। এই কারণে আমরা এইচসিএল ইউজ করতেছি। ওকে,
সোডিয়াম ক্লোরাইড ও ক্লোরাইড লবণ তো। সোডিয়াম ক্লোরাইড তো ক্লোরাইড লবণই, হ্যাঁ, তো এটা কি পানিতে হাইলি সলিউবল না? হুম। যদি অলরেডি ক্লোরাইড লবণই থাকে তাহলে এমনিতেই তোমার পানি দিলেই সেটা সলিউবল হবে বা দ্রবীভূত হয়ে যাবে, ডিজলভড হবে আর কি। বাট যদি HCl না হয়, অন্য লবণ হইলে ডিজলভ হইতে একটু প্রবলেম করে, সেক্ষেত্রে আমরা HCl অ্যাড করলে সেটা ডিজলভ হয়ে যাবে। এই জন্য HCl অ্যাড করে। বুঝাতে পেরেছি আশা করি। আচ্ছা, এখন আমরা কি করব, কপার আয়নটা দেখব কিভাবে হচ্ছে ইয়ে করে আমরা কি বলে ডিটেক্ট করতে পারবো যে এটা হচ্ছে একটা কপার আয়ন। সেটা সিস্টেমটা কি, দেখো এটার সাথে আমরা এইরকম একটা কম্পাউন্ডের রিয়াকশন করিয়েছি আমি লাস্ট ক্লাসে। ও না না, তোমাদের, আচ্ছা দেখো এখানে যে কম্পাউন্ড আমরা ইউজ করছি এটা হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড যার নাম হচ্ছে কি পটাশিয়াম ফেরোসায়ানাইড। ঠিক আছে, এইটা ইউজ করলে কি হচ্ছে, পটাশিয়াম ফেরোসায়ানাইডটা কপার টু ফেরোসায়ানাইডে পরিণত হচ্ছে, and it is giving a precipitation of red color বা ব্রাউন কালার যেটা বলো আর কি। ঠিক আছে, সিম্পল বিষয়। এরপরে কি হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামটা একটু ডিফারেন্ট। অ্যালুমিনিয়ামের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, এন্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রিসিপিটেশন বা অধক্ষেপ পাবো। এই কেউ ইংলিশ না বুঝলে আমাকে কিন্তু নির্দ্বিধায় জিজ্ঞেস করবা, ইংলিশ বাংলা যেটাই বলি, যে কোনো কিছু না বুঝো আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবা, ওকে, ওয়েট করার কোনো দরকার নাই। আচ্ছা, তো কি হচ্ছে এটার সাদা কালারের অধক্ষেপ হচ্ছে, একটু জেলি টাইপ, মানে অধক্ষেপ মানে প্রিসিপিটেশনটা হচ্ছে একটু পেস্টের মতন আর কি, বা জেলির মতো, ওই যে আমরা জ্যাম খাই যে পাউরুটি লাগে ওরকম টাইপের আর কি, একদম পিওর সলিড না। আচ্ছা, এরপরে কি করব, যদি এটাতে আমি এক্সেস পরিমাণ NaOH দিই, মানে একটু বেশি বেশি NaOH যোগ করি, তাহলে এই যে হাইড্রোক্সাইডটা সেটা NaOH এর সাথে রিয়াকশন করে একটা সলিউবল সল্ট তৈরি করে, এই যে সোডিয়াম অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে একটা, এটা পানিতে ডিজলভ হয়ে যায়, ফলে হচ্ছে কি আমরা আবার ক্লিয়ার সলিউশন পাবো, একদম পরিষ্কার দ্রবণ পাবো যখন এইটা তৈরি হবে। এটার মধ্যে যদি আবার NH4Cl যোগ করি, তাহলে যেটা হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে প্রিসিপিটেশনটা সেটা আবার ফেরত পাবো আমরা। তো এইভাবে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম আয়নের সলিউশন ছিল। ঠিক আছে, এরপর হচ্ছে আয়রন টেস্ট। আয়রনের দুইটা আয়ন আছে, আয়রন 2+ আর আয়রন 3+, এবং দুইটা আয়নের জন্য মানে দুইটা করে টেস্ট আছে, তো এই জন্য আমি এখানে টেস্ট 1 লিখছি। ফার্স্ট টেস্টে আমি কি, সরি, কি ইউজ করব, ওই যে পটাশিয়াম ফেরোসায়ানাইডটা ইউজ করব। তো দেখো কপারের ক্ষেত্রে কি হয়েছিল, দেখাই। এই চারটা যে কে ছিল পটাশিয়াম আর কি, চারটা পটাশিয়ামকে কপার রিপ্লেস করেছে, কিন্তু এইখানে একটু অন্যরকম। এখানে হচ্ছে কি হচ্ছে, আয়রন চারটা পটাশিয়ামকে রিপ্লেস করেনি, দুইটা পটাশিয়ামকে রিপ্লেস করেছে। করার ফলে পটাশিয়াম আয়রন ফেরোসায়ানাইড তৈরি হলো, যেটার হচ্ছে হালকা নীল অধক্ষেপ করলো বা প্রিসিপিটেশন করলো। ওকে, হালকা নীল। আমি কালার গুলা ম্যাচ করানোর চেষ্টা করেছি আর কি, যাতে লিস্ট একটা ভিজুয়াল 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 থাকে তোমাদের চোখে, এটা দিয়ে যদি পরীক্ষায় মনে করাটা একটু ইজি হয় আর কি। তারপর হচ্ছে কি আয়রন 3+। আমাকে না মাঝখানে টুকটুক করে রিপ্লাই দিও, ইয়েস নো ওকে ভাইয়া ঠিক আছে, কারণ কি মানে হঠাৎ আমি যদি অফলাইন টফলাইন হয়ে যাই তাহলে তো বিপদ হয়ে যাবে। তোমার কথা বললে আমি বুঝবো যে হ্যাঁ আমি অনলাইন আছি। ওকে, জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আয়রন 3+ এর টেস্টটাও সেম, আমরা ওই সেম জিনিসটাই ইউজ করব, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই ক্ষেত্রে কি হচ্ছে, আয়রন 3+ কিন্তু পটাশিয়ামকে সম্পূর্ণ রিপ্লেস করেছে। ঠিক আছে, করে হচ্ছে এই ক্ষেত্রে গাঢ় নীল অধক্ষেপ বা প্রিসিপিটেশন করতেছে। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে আমি হচ্ছে ইকুয়ালাইজ করেছি, বাংলাটা কি? সমতাকরণ আর কি। সমতাকরণটা পরীক্ষার হলে যদি না পারো প্রবলেম নাই, না করলেও খুব আহামরি প্রবলেম হবে না, না করতে পারলে পারলে ভালো আর কি। সো কেউ যদি সমতাকরণ পরীক্ষার হলে ভুলে যাও, ভুলভাল কিছু লেখারই দরকার নাই, সেক্ষেত্রে জাস্ট এই যে ইকুয়াল সাইনটা বাদ দিয়ে এই অ্যারো সাইনটা বসাই দিবা এখানে। যদি সমতাকরণ না করতে পারো ইকুয়াল সাইনটা সরায় অ্যারো সাইনটা বসাই দিবা। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ওকে, তাহলে গাঢ় ভাইয়া ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য এখান থেকে কিভাবে কোশ্চেনটা আসবে? ক্রিয়েটিভ কোয়েশ্চেনের জন্য ভালো উপায় হচ্ছে তুমি তোমাদের বই আর তোমাদের গাইড যদি চেক করো, এই রিয়াকশন দিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে। আর আমি যদি বলে দিই,
তোমাদের দেখা যাবে কি উদ্দীপকে উদ্দীপক উদ্দীপক মানে যে কোয়েশ্চেন দেয়া থাকবে সেটার মধ্যে দেখবা যে যে কোনো এক ধরনের আয়নের রিয়াকশন দেয়া বা যে কোনো একটা আয়নের কম্পাউন্ড দেয়া, হ্যাঁ ধরো আয়রন 3+ এর একটা কম্পাউন্ড দেয়া, তারপরে তোমাদের গ নাম্বার বা সি নাম্বার কোয়েশ্চেনে বলা থাকবে বা 3 নাম্বার কোয়েশ্চেনে যে এই আয়নটা কিভাবে টেস্ট করে সেটা বের করো, রিয়াকশনের মাধ্যমে দেখাও। Okay, এইভাবে হচ্ছে তোমার কোয়েশ্চেন গুলো আসে, প্রচুর কোয়েশ্চেন আছে, মানে গাইড আর বইয়ের সৃজনশীল ক্রিয়েটিভ কোয়েশ্চেন গুলো দেখলেই তুমি খুঁজে পাবা। এই উদ্দীপকের ইংলিশটা যেন কি আমি একটু করে বুঝেছি ভাইয়া। ভাইয়া প্যাসেজ। প্যাসেজ, রাইট, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এইখানে এই জিনিসটা কি ছিল, পটাশিয়াম ফেরোসায়ানাইড, রাইট। নেক্সট রিঅ্যাকশনে আমরা যেটা ইউজ করি, হ্যাঁ প্যাসেজ, থ্যাংক ইউ। এই রিঅ্যাকশনে আমরা যেটা ইউজ করতেছি সেটাতে দেখো একটু ডিফারেন্স আছে। কোথায় আছে ডিফারেন্সটা বলো তো আগেরটার থেকে? আরেকবার আগেরটা আমি দেখাই, এই যে আগেরটা, আগে ছিল K4, এখন K3। ভেরি গুড। এবং এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। বেসিক ডিফারেন্সটা হচ্ছে আয়রনের যে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা আছে সেটাতে। K4 যেটাতে ছিল ওটার নাম ছিল ফেরোসায়ানাইড, আর সেটাতে আয়রনের যে অক্সিডেশন নাম্বার সেটা ছিল +2। আর ফেরিসায়ানাইডে এই আয়রনের যে জারণ সংখ্যা সেটা হচ্ছে +3। তো সেকেন্ড টেস্টে আমরা সেইটা ইউজ করতেছি। দুইটা টেস্ট মনে রাখার দরকার নাই, আসলে একটা টেস্ট জানলেই হবে। তোমাদের বইয়ে অনেক ধরনের টেস্ট আছে, আমি জাস্ট ইজি গুলা দেখায় দিচ্ছি যেগুলো তোমরা ইউজ করে আনসার করতে পারবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রেও হচ্ছে সেম, সম্পূর্ণ পটাশিয়ামকে আয়রন 2+ রিপ্লেস করতেছে না, এবং এই ক্ষেত্রে কোনো প্রিসিপিটেশন করতেছে না। এই ক্ষেত্রে সলিউশন তৈরি হচ্ছে, অর্থাৎ নীল রঙের, গাঢ় নীল রঙের একটা দ্রবণ, মানে পুরো সলিউশনটাই গাঢ় নীল হয়ে যাবে, ডার্ক ব্লু বা নেভি ব্লু হয়ে যাবে। আগের ক্ষেত্রে জাস্ট কি তলানি পড়ে থাকতো আর কি, ঠিক আছে, পাত্রের নিচে হচ্ছে কিছুটা প্রিসিপিটেশন থাকতো একটা সার্টেন কালারের। আর আগেরটাতে আয়রন 2+ এর কালার ছিল লাইট ব্লু, এখন হয়ে গেছে ডার্ক ব্লু। এই হচ্ছে ডিফারেন্সটা। তেমনি আয়রন 3+ এর জন্য সেম, আয়রন 3+ হচ্ছে সম্পূর্ণ রিপ্লেস করতেছে পটাশিয়ামকে এবং লাইট ব্লু কালারের সলিউশন তৈরি করতেছে। আগের বার ছিল ডার্ক ব্লু কালারের প্রিসিপিটেশন বা অধক্ষেপ, এখানে হচ্ছে হালকা নীল কালারের দ্রবণ। তো এই ডিফারেন্স গুলা, সাটল ডিফারেন্স গুলা মনে রেখো, যে কোনো একটা টেস্ট ভালোভাবে জানলেই হবে অবশ্যই। জিঙ্ক 2+ এর পরে এটা খুবই ইজি, ওই পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই যে K4 এরটা আর কি ইউজ করব, আর জিঙ্ক ফেরোসায়ানাইডের সাদা প্রিসিপিটেশন পড়বে, একদম সহজ। ক্যালসিয়ামের জন্য আমরা একটা অন্য ধরনের কম্পাউন্ড ইউজ করব যেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। তোমরা যারা মানে এরকম কেউ যদি থাকো যে পড়েছো, অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন পড়ে থাকো, তাহলে তোমরা এই জিনিসটা সম্পর্কে জেনে থাকবা, বা এসএসসি তে ওইটা ছিল, এই মূলকটাকে চিনি না আমরা, COOH, জি ভাইয়া, কার্বক্সিল জি কার্বক্সিলিক, রাইট। এটা দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড হয়। তো দুইটা কার্বক্সিলিক অ্যাসিড যদি একে অপরের সাথে থাকে তাহলে এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। ইয়া এক্স্যাক্টলি। আর এই অক্সালিক অ্যাসিডের একটা ধর্ম হচ্ছে, বা অ্যাসিডের একটা প্রপার্টি হচ্ছে, তার যে হাইড্রোজেন গুলো থাকে, কিন্তু দেখছো, ওকে বলো। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের প্রপার্টিটা হচ্ছে তার হাইড্রোজেনকে রিপ্লেস করা যায় কি দিয়ে, একটা মেটালিক আয়ন, পজিটিভ আয়ন অথবা মানে ক্যাটায়ন দিয়ে রিপ্লেস করা যায় সহজভাবে বললে। সো এইখানেই জাস্ট আমি সিম্পলি NH4 বসাই দিলেই এটা হয়ে গেল অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম অক্সালেট। এক্স্যাক্টলি। ক্যালসিয়াম আয়নের সাথে অ্যামোনিয়াম অক্সালেটের রিয়াকশন করালে কি হয়, এই অ্যামোনিয়াম আয়নকে ক্যালসিয়াম আয়ন রিপ্লেস করে যেটা তৈরি করবে সেটার নাম কি হবে বলো তো, কি হতে পারে? ভাইয়া ক্যালসিয়াম অক্সালেট। এক্স্যাক্টলি, ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সালেট। অক্সালেট তৈরি হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, ক্যালসিয়াম অক্সালেট হবে, এবং এইটার হচ্ছে সাদা কালারের বা হোয়াইট কালারের পড়বে, পদক্ষেপ পড়বে। এটাই হচ্ছে আমাদের ক্যালসিয়াম আয়ন বের করার প্রসেস। এরপরে সোডিয়াম আয়ন। আচ্ছা, এর জন্য এখন আমরা একটা নতুন জিনিস ইউজ করব
যার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এইটার সাথে সোডিয়াম আয়নের রিয়াকশন করলে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি হয়, যার হচ্ছে সাদা কালারের অধক্ষেপ পড়ে, এবং অধক্ষেপটা কি রকম হয়, দানাদার, মিহি দানাদার, মানে হচ্ছে কি লবণের মানে চিনির মতো, সহজ ভাবে বললে চিনি যেরকম শেপের না, ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম দানার মতো, সেই রকম হচ্ছে প্রিসিপিটেশন করবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। আচ্ছা, এরপর কি আছে? আচ্ছা, হ্যাঁ, বিক্রিয়াটা বুঝে দেন একটু। বিক্রিয়াটা তো কিছুই নাই, যে সোডিয়াম পটাশিয়ামকে সরায় দেয়, আর কিছুই তো হয় না। সোডিয়াম এসে পটাশিয়ামকে সরায় দেয়, পটাশিয়াম বের হয়ে গেছে, এখানে সোডিয়াম বসে গেছে, এইটুকুই। ওকে। ও, বুঝতে পারছি। আচ্ছা, নেসলার দ্রবণ। আচ্ছা, নেসলার দ্রবণ জিনিসটা কি? এই যে একটা যৌগ দেখা যাচ্ছে, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এই যৌগের বা এই কম্পাউন্ডের যদি আমরা একটা ক্ষারীয় দ্রবণ নেই, অ্যালকালাইন সলিউশন অফ দিস কম্পাউন্ড ইজ কল্ড নেসলার সলিউশন। এটা একটু ইম্পর্টেন্ট। ওকে, আবারও বলি, পটাশিয়াম মার্কিউরাইডের যে ক্ষারীয় দ্রবণ, সেটাকে আমরা বলবো নেসলার দ্রবণ। ওকে, এটা কিন্তু লিখতে আসবে পরীক্ষা, রিপ্লাই দিও। আচ্ছা, তো কি হচ্ছে, আমি যেটা বললাম, বুঝতে পারছি। এইটার সাথে আমরা ক্ষার বা অ্যালকালাইন ইউজ করব, অ্যালকালি ইউজ করব। তো সেটা রিয়াকশন হচ্ছে, এই যে বেস সোডিয়াম রিয়াকশন হচ্ছে আমার অ্যামোনিয়া তৈরি হচ্ছে। আর এই যে আমার এই যৌগটা হচ্ছে একটা ইয়ে, আসলে এই জায়গার এক্সাক্ট অ্যাকুরেটলি আসলে এই চিহ্নটা দিলে ভালো হইতো। এই চিহ্ন একটু, তারও এক সেকেন্ড করে লিখি, উভমুখী চিহ্ন যেটা, ঠিক আছে, এই সাইনটা দিলে বেস্ট হইতো। এরকম একটা অবস্থা তৈরি হয়। কি হয়, এইটা থেকে ভেঙে পটাশিয়াম আয়োডাইড আর মার্কিউরিক কি বলে মার্কারি 1 আয়োডাইড তৈরি হয়, সরি মার্কারি 2 আয়োডাইড তৈরি হয়, বা মার্কিউরিক আয়োডাইড তৈরি হয়, হোয়াটএভার। এইটা আবার আরেকটা সাম্যাবস্থা তৈরি করে, সেখান থেকে হচ্ছে এইটার একটা ডাইমার তৈরি হচ্ছে। ওকে, মানে এটার দুইটা মলিকিউল অ্যাড হয়ে আর একটা বড় মলিকিউল তৈরি করতেছে। এ হচ্ছে কি করতেছে, এই যে অ্যামোনিয়াম আয়ন থেকে আসা অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে এই জিনিসটা তৈরি করতেছে। ঠিক আছে, এই জিনিসটা তৈরি করার ফলে এটা হচ্ছে একটা প্রিসিপিটেশন করতেছে, যেটা হচ্ছে ব্রাউন কালারের বা রেডিশ একটা প্রিসিপিটেশন। তোমাদের একটা এইচডব্লিউ আমি দিয়েছি ডিস্টিল ওয়াটার কিভাবে হয় সেটা বের করার। আরেকটা এইচডব্লিউ হচ্ছে এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার নাম কি, এটা আমাকে নেক্সট দিন বলবা। ওকে, এটার নাম বইয়েই আছে, এত কঠিন কিছু না, বাট আমি চাচ্ছি তোমরা আমাকে, হ্যাঁ এখন কেউ জানলে বলতে পারো। ভাইয়া ওই যে K2HGLI ওইটা একটু বলবেন আবার। এই জি এল না রে বাবা, এই জি আই। হ্যাঁ, এটা জি নাম ভাইয়া পরে বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। ওকে, আর এটা নামটা আমাকে, ওখানে NH3 হলে তাইলে পারতাম। হ্যাঁ আমি জানি NH3 হলে পাঠা, NH2 এর কারণে একটু চেঞ্জ আসে নামে। এই জন্য আমি, এই যেহেতু এটা একটা নতুন নাম, এই জন্য তোমরা নিজেরা বের করবা যাতে তোমাদের মনে থাকে ভবিষ্যতে, সবাই বের করবা কিন্তু, ঠিক আছে। তো এই রিয়াকশনের মাধ্যমে আসলে আমরা অ্যামোনিয়াম আয়নটাকে বের করি। এত কিছু হয় না আসলে, ভাই এর নাম কি এমিনো মার্কিউরিক আয়োডাইড? কি মার্কিউরি, আই এম সরি, আরেকবার প্লিজ। আচ্ছা, বললো তুমি, আমি শুনবো। ভাই এই যে ওকে, যেটা বল, ক্লাসে বাদনি এটার নাম কি হ্যাঁ এমিনো বলো। মার্কিউরিক আয়োডাইড? জি হলে অ্যামিনো হতো। তোমার কথাটা না অ্যামিন বলতেছো? হুম, আমার মনে হয়, শোনা যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ শুনছি, অ্যামিনো মার্কিউরিক অ্যাসিড বলছো। কি এমিনো মার্কিউরিক হ্যাঁ হ্যাঁ মার্কিউরিক হ্যাঁ আয়োডাইড? হ্যাঁ, এটাই হচ্ছে নাম। NH2 থাকলে সেটার নামটা আসলে অ্যামিন হয়, রাইট। যে জি ভাইয়া। আমাদের নামটা ধন্যবাদ, আমি তোমার নামটা একটু শুনতে চাচ্ছি, তোমার নামটাও বললো।
অ্যামিনো মার্কিউরি। থ্যাংক ইউ ফাইজা চৌধুরী। মিস চৌধুরী আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, রিয়াকশন গুলো অনেকগুলো ধাপে দেখাইছি, বাট তোমরা যখন ল্যাবে কাজ করবে জাস্ট এই সলিউশনের ভিতর এটা অ্যাড করলে ঠুস করে প্রেসিপিটেশনটা চলে আসবে। সো ইটস প্রিটি ইজি। ঠিক আছে, তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্যাটায়নের বিষয়গুলো। এখন আমরা একটু অ্যানায়ন গুলাও দেখি কিভাবে বের করা যায়। অ্যানায়ন গুলার রিয়াকশন গুলো রিলেটিভলি ইজিয়ার। যেমন ক্লোরাইডের সাথে ক্লোরাইড আয়নটা যদি আমি বের করতে চাই, তার সাথে নাইট্রেট অ্যাড করলে সিলভার ক্লোরাইডের হচ্ছে একটা হোয়াইট প্রিসিপিটেশন পড়ে। এবং এটার মধ্যে যদি আমি এক্সেসিভ NH4OH অ্যাড করি, তাহলে হচ্ছে এটা এই সাদা পদক্ষেপটা মানে সাদা পদক্ষেপটা গায়েব হয়ে যায়, এবং হচ্ছে এই জিনিসটা তৈরি হয়। এই জিনিসটা হচ্ছে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। ঠিক আছে, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড এই জিনিসটা তৈরি হয়। এটা হচ্ছে ক্লোরাইডের জন্য। ও আচ্ছা, এটার নামটা আমি লিখিয়ে রাখছিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, NH3 থাকলে সেটার নাম হচ্ছে অ্যামিন, আর NH2 যখন ছিল সেটা কিন্তু অ্যামিন। অ্যামিন না, অ্যামিন। NH3 থাকলে আর NH2 থাকলে অ্যামিন। এটা একটু খেয়াল রাখো। অ্যামিন জিনিসটা তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে যখন তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়বা ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখো হ্যালোজেনের মানে সবগুলা জি ভাইয়া। ওই দ্রবণটা হচ্ছে সাদা পদক্ষেপটা মানে উধাও হয়ে যায়, মানে হচ্ছে সেটা পানিতে দ্রবীভূত হয়ে যায়, তাই না? এই যে এই যৌগটা তৈরি হইলো না, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, এটা হ্যাঁ, পানিতে দ্রবীভূত হয়। হ্যাঁ, জি ভাই, এই ওটাই বললাম। আর অধিক পদক্ষেপ থাকে না, রাইট। আচ্ছা, এখানেও আমরা সিলভার নাইট্রেট অ্যাড করব। সিলভার নাইট্রেট অ্যাড করলে সিলভার ব্রোমাইডের হলদে সাদা পদক্ষেপ করবে। এই হলদে সাদা আর সাদা পদক্ষেপটা আলাদা করা ল্যাবে একটা পেইন হয়ে যায়, বাট সুন্দরভাবে রিয়াকশন করতে পারলে মোরলেস বোঝা যায়। আর এই আয়োডাইডের হচ্ছে তোমার একদম হলুদ পদক্ষেপ করে, এটা মোটামুটি ক্লিয়ারলি বোঝা যায়। সো এই হচ্ছে আমাদের হ্যালাইড আয়ন গুলার হিসাব। এরপরে আছে সালফেট আয়ন। সালফেট আয়নের যদি আমি আয়ন টেস্ট করতে চাই, তাহলে প্রথমে একটা কাজ করে নিতে হয়। সেই কাজটা হচ্ছে কিছুটা NH3, মানে সরি NH3 বলতেছি কেন, নাইট্রিক অ্যাসিড যোগ করতে হয়। হ্যাঁ, যে সলিউশন আছে আমাদের এক্সপেরিমেন্টাল সলিউশনে হচ্ছে নাইট্রিক অ্যাসিড অ্যাড করে নিতে হবে। কেন নাইট্রিক অ্যাসিড অ্যাড করে নিতে হবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। আচ্ছা, কি করব, আমরা বেরিয়াম নাইট্রেট অ্যাড করব। একজন আনমিউট আছো, কিছু বলতে চাইলে বলে ফেলো। কেউ আনমিউট হয়ে কিছু বলতে চাইলে বলে ফেলবো আমার কথার মাঝখানে, সমস্যা নাই, আমি মাইন্ড করব না। কারণ হচ্ছে এক একজনের নেটের কানেকশন এক এক রকম, তো আমার থামার জন্য ওয়েট করার দরকার নেই, মাঝখানে এই প্রশ্ন করে দিবে, আমি শুনবো। আচ্ছা, সালফেট এর সাথে বেরিয়াম নাইট্রেট লবণ অ্যাড করলে কি হবে, বেরিয়াম সালফেট লবণের সাদা পদক্ষেপ করবে, খুব সহজ এগুলা। এরপর কার্বনেট। কার্বনেটের জন্য কি হবে, আমরা HCl অ্যাড করব কার্বনেট আর লবণে। HCl অ্যাড করলে আমাদের এই যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হবে, এবং কার্বন ডাই অক্সাইডকে আমরা টেস্ট করি কিভাবে সেটা তো সবাই জানি। চুনের পানির মধ্যে দিয়ে চালনা করলে হচ্ছে সাদা পদক্ষেপ করবে ক্যালসিয়াম কার্বনেটের। চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এভাবে হচ্ছে আমরা কার্বন ডাই অক্সাইড ডিটেক্ট করবো, তাহলে আমরা বুঝে ফেলবো যে এখানে এটা হচ্ছে কার্বনেট লবণ ছিল। এই মোটামুটি আমাদের মনে হয় অ্যানায়নও শেষ। তো আমরা বিভিন্ন ধরনের আয়নের ডিটেকশন বা আয়ন টেস্ট গুলা দেখে ফেললাম। এখন ওই যে একটা কোয়েশ্চেন আমি যেটা নিজেই বললাম যে কেন HNO3 বা নাইট্রিক অ্যাসিড আমরা অ্যাড করেছিলাম, তার রিজন হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে এখানে যে রিয়াকশনটা আমরা দেখালাম না বেরিয়াম সালফেটের, এখানে যদি বেরিয়াম নাইট্রেট অ্যাড করার পরে এখানে যদি কার্বনেট লবণ থাকতো, তাহলেও বেরিয়াম কার্বনেটের সাদা পদক্ষেপ তৈরি হতো। ঠিক আছে, এখানে লেখা ছিল যে কার্বনেটের উপস্থিতিতে সাদা পদক্ষেপ বা হোয়াইট প্রিসিপিটেশন তৈরি হতে পারে। তাহলে এখন আমি বেরিয়াম নাইট্রেট অ্যাড করার পর সাদা পদক্ষেপ হইলে সেটা কি কার্বনেট না সালফেট, এটা বুঝবো কেমনে? এইটা বুঝার জন্য আমরা প্রথমে কি করি, HNO3 অ্যাড করি। তাতে কি হয়, কার্বনেট যে আয়নটা এইটার হচ্ছে প্রপার্টি বা অ্যালকালাইন প্রপার্টি, আর নাইট্রিক অ্যাসিড প্রপার্টি। সো কি হয়,
দ্রবণে কিছু পরিমাণ, আমি অল্প পরিমাণ নাইট্রিক অ্যাসিড অ্যাড করলে যদি দ্রবণে আমার কিছু পরিমাণ পলিউটেড, মানে ধরো আমার দ্রবণ ধরো এরকম যে আমি যে সলিউশনটা নিলাম এটা একটা সালফেটের সলিউশন আমি নিছি, ঠিক আছে, সরি সালফেটের সলিউশন না, ধরো আমি এটাতে কার্বনেটেরই সলিউশন নিছি কিন্তু আমি সালফেটের জন্য টেস্ট করতেছি, টেস্ট করার সময় আমি বেরিয়াম নাইট্রেট অ্যাড করলাম। হুম, তো বেরিয়াম নাইট্রেট অ্যাড করলে এখানে আমার হোয়াইট প্রিসিপিটেশন তৈরি হবে, হয়ে গেল, তখন আমি বললাম কি এখানে সালফেট আছে, তাহলে আমার রিয়াকশনটা কি হবে, ভুল হয়ে যাবে। সেজন্য আমি কি করব, HNO3 অ্যাড করব। HNO3 অ্যাড করলে কি হবে, কার্বনেট থাকলে সেই কার্বনেটটা হচ্ছে আমার কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। ফলে আমি বেরিয়াম নাইট্রেট অ্যাড করলে কি হবে, কোনো ধরনের প্রিসিপিটেশনই পাবো না, তখন আমি অ্যাটলিস্ট এইটা বুঝবো যে এখানে সালফেট নাই। এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে আল্লাহ ভাইয়া করলাম, তাহলে তো কার্বনেটের টেস্ট আর কেমনে করব, সব কার্বনেট তো গায়েব হয়ে গেল, সব কার্বনেট তো আমি নিউট্রাল করে ফেললাম। এখানে কথা হচ্ছে কি, আমি যখন টেস্ট করি আমি সম্পূর্ণ সলিউশন নেই না, আমি তোমাদেরকে আগেই বলছি একটা বড় টেস্ট টিউব আমি ইউজ করি, তার মধ্যে ধরো সলিউশন থাকে অনেকগুলা, তার থেকে ছোট ছোট টেস্ট টিউবে অল্প অল্প ছোট 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 যে টেস্ট টিউব, ছোট ছোট টেস্ট টিউবে আমি অল্প অল্প সলিউশন ইউজ করি, ঠিক আছে, অল্প অল্প করে সলিউশন নেই, নেয়ার পরে হচ্ছে সেটার মধ্যে থেকে হচ্ছে আমার রিয়াকশন গুলো হয় বা রিয়াকশন গুলো আমি করাই। তো ধরো এইটাতে আমি এই কাজটা করলাম, তো এইটা বাদ, পরে এইটা দিয়ে আমি আবার কার্বনেটের জন্য রিয়াকশন করতে পারবো। এভাবে হচ্ছে আমরা সালফেট আয়ন টেস্ট করবো, মানে এই জন্যই হচ্ছে এই চিহ্ন হচ্ছে ইউজ করি। আমি কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। জি ভাইয়া। ফার্স্ট জি ভাইয়া। বুঝাইতে পারছি, এইটুকু আশা করি সবাই বুঝছো, বাট পরে যে পার্টটা বুঝালাম এইটা আশা করি। জি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের কাহিনীগুলা, ঠিক আছে। তাহলে আমরা অনেকগুলো রিয়াকশন পড়লাম, এবং একটা জিনিস, এই রিয়াকশন গুলা জানতে হলে বা মনে রাখতে হলে লিখতে হবে, হ্যাঁ, যদি না লিখো, না লিখে খালি মুখস্থ করতে চাও তাহলে আসলে অনেক প্যারা হয়ে যাবে এবং হচ্ছে সহজে মনে থাকবে না, ঠিক আছে, খেয়াল থাকি যেন। আচ্ছা, তোমাদেরকে আমি যেটা একটা ছোট পড়া দিয়ে রাখছিলাম যে পাতিত পানি কিভাবে তৈরি হয়, এটা তোমরা একটু দেখো, ঠিক আছে, দেখে আমাকে নেক্সট ক্লাসে বলবা যে পাতিত পানি কিভাবে তৈরি হয়। আচ্ছা, আমি তোমাদেরকে আজকে ছোট্ট একটা জিনিস সম্পর্কে ধারণা দিয়ে সে ক্লাসটা শেষ করবো, সেটা হচ্ছে ক্রিস্টাল সম্পর্কে ধারণা দিব। এখানে ক্রিস্টালের বাংলা হচ্ছে কেলাস, আর এখানে লিখা হচ্ছে কেলাসন। কেলাসন মানে ক্রিস্টালাইজেশন। তো আমরা ক্রিস্টালাইজেশন প্রসেসটা পড়বো, তার আগে আমরা জাস্ট ক্রিস্টালটা একটু জেনে নিই। ক্রিস্টালটা কি, মানে বাংলায় লেখা আছে, আমি একটু একটু করে ইংলিশে বলি, পুরো ইংলিশে বলতেছি না, জাস্ট ওয়ার্ড গুলো ইংলিশে বলতেছি। কি হবে, কোনো কম্পাউন্ডের স্মলেস্ট ইউনিটের যদি এমন একটা শেপ থাকে, যেই শেপটার মধ্যে কি থাকবে, একটা ডিফাইন জিওমেট্রিক প্যাটার্ন থাকবে, যেই জিওমেট্রিক প্যাটার্নটা কনস্ট্যান্টলি রিপিট হইতে থাকবে, তাহলে ওই প্যাটার্নটা বা ওই ইউনিটটাকে বলা হয় হচ্ছে ক্রিস্টাল। যেমন এটা আমি সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল দেখালাম। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ, এবং লবণটা যে দেখতে, আমার কথা শুনতে পাচ্ছ তো, একটা সাউন্ড হইলো। জি জি ভাইয়া, শুনতে ভাইয়া। পাচ্ছি। জি ভাইয়া। সোডিয়াম ক্লোরাইডের এই যে ক্রিস্টালটা হচ্ছে আমাদের কি করে, মানে আমরা দেখেছি যে এই শেপের, এবং এই ক্রিস্টালটার কিরকম শেপ আসলে, ঘনাকার, মানে কিউবিক শেপ থাকে। এবং মানে প্রত্যেকটা সোডিয়াম ক্লোরাইডই হচ্ছে মানে প্রত্যেকটা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালই হচ্ছে এরকম কিউবিক শেপ থাকে। আর ক্রিস্টাল মানে এরকম না যে সেটা একটা মাত্র মলিকিউল, নট নেসেসারি, বা সোডিয়াম ক্লোরাইডের জাস্ট একটা সোডিয়াম আর একটা ক্লোরাইড আয়ন দিয়ে একটা ক্রিস্টাল তৈরি হবে, এটা নেসেসারি না। একটা ক্রিস্টালে অনেকগুলো আয়ন রিপিট হতে পারে। যেমন এইখানে একটা ক্রিস্টাল দেখাচ্ছে, সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালের রুল হচ্ছে, তাতে হচ্ছে তোমার একটা ক্রিস্টালের চা oops, এই দাঁড়াও তো এক মিনিট, যেমন আরে ঝামেলা, ওয়েট ওয়েট আই এম সরি, হ্যাঁ,
যে একটা দেখো, এইটা হচ্ছে সোডিয়াম আয়ন, এই সোডিয়াম আয়নের চারদিকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হচ্ছে ক্লোরাইড আয়ন থাকে, বুঝছো? মানে 3D ভাবে যদি চিন্তা করো, এই একটা সোডিয়ামের তিন দিকে যে তিনটা এক্সিস আমি কাউন্ট করতে পারি, তিন এক্সিসেরই লাস্ট পয়েন্টে হচ্ছে একটা করে ক্লোরাইড আয়ন থাকে, তেমনি ক্লোরাইড আয়নেরও যে এক্সিস গুলা তার প্রত্যেকটা এন্ডে একটা করে সোডিয়াম আয়ন থাকে। সো এভাবে হচ্ছে কি হচ্ছে, এক একটা পজিটিভ আয়ন 6টা অ্যানায়ন দিয়ে, আবার এক একটা অ্যানায়ন 6টা ক্যাটায়ন দিয়ে ঘেরা থাকে। এই অবস্থায় হচ্ছে এরা একটা ক্রিস্টাল তৈরি করে। সো ক্রিস্টাল জিনিসটা হচ্ছে এই জিনিসটা একটা রিপিটিং ইউনিটের মতন, এবং প্রত্যেকটা কি হচ্ছে ক্রিস্টাল এইভাবেই তৈরি হচ্ছে। তো আমি আশা করি ক্রিস্টাল জিনিসটা তোমাদেরকে বা কেলাস জিনিসটা বুঝাইতে পারছি, যে একটা এমন একটা পার্ট, কোন কম্পাউন্ডের এমন একটা পার্ট যেখানে হচ্ছে একটা কি বলে ডিফাইন্ড জিওমেট্রিক প্যাটার্ন বা শেপ থাকে। ওকে, নেক্সট দিন আমরা শিখবো যে এটা কিভাবে আমরা ফরমেশন, এটার ফরমেশনটা কিভাবে হবে। এখন তোমরা বলো, তোমাদের কি কিছু কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কিছু বলার আছে কিনা? আই এম ওপেন টু টেকিং এনি সর্ট অফ কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন বলতে পারো। হ্যালো, না ভাইয়া নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে আজকে একটা কেমিস্ট্রি বিষয়ক মিম দেখাই, তোমরা দেখো, দেখে আশা করি তোমাদের ভাল লাগবে। 40 সেকেন্ডের একটা জিনিস, দাঁড়াও দেখাচ্ছি। ওকে, ক্যান্সেল প্লিজ, একটু দাঁড়াও। আরে ধুৎ। দেখো এই জিনিসটা তোমরা বুঝো কিনা। এটা কি বুঝছো কি হচ্ছিল? আমাকে একজন দেখাও। বিক্রিয়ক মারামারি করছিল। বিক্রিয়ক মারামারি করতেছিল, এটাই তোমাদের ব্যাখ্যা? ভাইয়া তার কারণ আমি হ্যাঁ। আটকে আটকে যাচ্ছিল, ভালোভাবে দেখতে পারিনি। ওহো, আই এম সো সরি যে দেখতে পারোনি। সমস্যা নেই, রেকর্ড হয়ে গেছে, তো রেকর্ডে দেখে নিবা। ওখানে বেসিক্যালি যেটা হচ্ছিল, প্রভাবক বিক্রিয়ক গুলাকে সহায়তা করতেছিল বিক্রিয়া করতে, বিক্রিয়ক গুলা নিজেরা বিক্রিয়া করতে পারতেছিল না। হ্যাঁ, ওরা বেল্ট দিয়ে হিট করার চেষ্টা করতেছিল, একজন আরেকজনকে হিট করতে পারতেছিল না, প্রভাবক যে ওদেরকে হিট করে দিচ্ছিল। এটা একটা কাল্পনিক বিষয়। আচ্ছা, এটা একটা ভালো গেম, তোমরা খেলতে পারো, বাট খেলতে গিয়ে দেখো যে বেল্ট দিয়ে কাউরে বেশি জোরে টোরে আবার মেরে দিও না। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। অ্যাটেন্ড লিস্ট, আচ্ছা সরি, ওকে। তো এর ছোট জিনিস আর কি, তোমাদের কেমিস্ট্রি যে বিষয়টা সেটা জাস্ট মজার ছলে দেখানো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের আলোচনা। ইনশাআল্লাহ ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি জাকিয়া, প্লিজ বলেন। ভাইয়া H2NO2 এটা নাম কি? H2NO2? জি ভাইয়া। H2NO2 তো কিছু নাই আপু, HNO2 আছে। HNO2 আচ্ছা ওটা, নাইট্রাস অ্যাসিড। আচ্ছা, জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে তাহলে আমি বিদায় নিচ্ছি। তাহলে তোমাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট উইকে আবার দেখা হবে। নেক্সট ইয়ারে ভাইয়া।